আসসালামু আলাইকুম। আমাদের এই ক্লাসটা মূলত গতকালকে লাইভ হওয়ার কথা ছিল। তো টেকনিক্যাল এররের কারণে আমরা লাইভে নিতে পারি নাই। তো আগামী কালকে থেকে যতগুলো ক্লাস হবে সবগুলো লাইভে হবে ইনশাল্লাহ। তো ক্লাসের মূলত টপিক ছিল রাইট ফ্রম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটা প্রশ্ন, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে আর কি। আমরা এগুলো সমাধান দেখব। মূলত এই ক্লাসের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা যে হাজার হাজার রুল শিখি, এই রুল থেকে বের হয়ে কিভাবে আমরা মানে খুব ভাষা দিয়ে কিভাবে হচ্ছে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারি। অবশ্যই কিছু মানে রুল না, কিছু টেকনিক, মানে রুল মানে টেকনিক, কিন্তু আমরা হচ্ছে এটাকে অর্থের যেই ইয়ে আছে, মানে অর্থ উঠায় কিভাবে হচ্ছে আমরা এগুলো সমাধান করতে পারি, আমরা সেটা আজকে দেখব। ঠিক আছে, তো আমরা চলুন ক্লাসে যাই, দেখি এখানে কি বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে দেখেন, neither the teacher nor the students, ওকে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট পাবলিশড ইয়েস্টারডে। এই যে দেখেন, এখানে একটা কমা আছে, এখানে একটা কমা আছে। মূলত এটা হচ্ছে একটা লেজ। হ্যাঁ, যেমন আমি কোথাও ধরেন আপনার নাম বললাম, নাম বলে বিশাল বড় একটা পরিচয় দিলাম। হ্যাঁ, মূলত পরিচয়টা কোনো সেন্টেন্সে কোনো ক্রেডিট যোগ করে না, কিন্তু এমনি কারো পরিচয়ের ক্ষেত্রে তাকে আরো বিশদভাবে ফুটিয়ে তোলার জন্য এটা বলে। হ্যাঁ, ধরেন আমি বললাম যে একটা গাড়ি যেটা গতকালকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে 3জন মানুষ মেরে ফেলছিল, এই গাড়িটা পুলিশের হাতে ধরা পড়ছে। মূলত আমি বলতে চাইছি যে ওই গাড়িটা পুলিশের হাতে ধরা পড়ছে। এই গাড়িটার পরিচয় দিতে গিয়ে আমি বললাম কি, ওই যে গতকালকে অ্যাক্সিডেন্ট করে 3জন মানুষ মেরে ফেলছিল। মূলত এটা হচ্ছে এরকম একটা জিনিস। তো এই যে এই অংশটার জন্য সেন্টেন্সে গ্রামাটিক্যাল কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আর এই অংশটাকে সবসময় একটা কমার মাধ্যমে আবদ্ধ করা মানে থাকে। আচ্ছা, তাহলে কি বললো, নেদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস। ওকে, ভার্ব এখানে গ্যাপ আছে, অ্যাওয়ার অফ দ্য নিউ গাইডলাইন্স, মানে নতুন যে নীতিমালা, নতুন যে গাইডলাইন সেটার ব্যাপারে সতর্ক আছে। আচ্ছা, তাহলে দেখেন এইরকম এই যে নেইদার আছে, নর আছে, হ্যাঁ, এরকম আরো কয়েকটা আছে, যেমন আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, তিনটাই। তো এই তিনটা যেখানেই হবে, তো এই যে পরের যে অংশটা, এই অংশের পরে যে নাউন থাকবে, এই নাউন অনুযায়ী ভার্ব হবে। যদি এই নাউনটা সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। যদি ভার্বটা প্লুরাল হয়, মানে নাউনটা, মানে নাউন বলতে নাউন প্রেইজ, এটা কিন্তু নাউন প্রেইজ, নাউন প্রেইজ, নাউন ক্লোজ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত আমরা এটুকু বলে রাখি, মানে একাধিক ওয়ার্ড মিলে যদি এটা নাউনের কাজ করে, তাহলে এটা নাউন কি, প্রেইজ। এবং যদি, আচ্ছা, এটা আমরা পরের সেন্টেন্স মানে ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখেন এখানে এই যে দা স্টুডেন্টস, মূলত এই যে নর, আর এটার অর্থ কি, এইদার অর, নেইদার নর। মানে আমরা যখন বাংলায় কথাবার্তা বলি না, আমরা বলি না হয় এটা নয় এটা, এইটাই মূলত হচ্ছে এইদার এবং নেইদার। এবং বলি না এটাও না ওইটাও না, তাহলে নেইদার নর, ঠিক আছে। নট অনলি বাট অলসো, মানে শুধু এটাই না ওইটাও, এই অর্থে হচ্ছে এগুলো ব্যবহার হয়। আচ্ছা, তাহলে ভার্বটা কি হবে, যেহেতু এখানে এই নাউনটা প্লুরাল আছে, সুতরাং ভার্বটা হবে প্লুরাল। তাহলে ওয়াজ হলো সিঙ্গুলার ভার্ব, ইজ হলো সিঙ্গুলার ভার্ব, হ্যাঁ, হ্যাজ বিন সিঙ্গুলার ভার্ব, আছে প্লুরাল আছে শুধুমাত্র একটাই আর, তাহলে আনসার হচ্ছে এটা। ওকে, দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্নে বলছে দ্য ট্রেন বিফোর উই রিচ দ্য স্টেশন। আচ্ছা, এখানে দেখেন একটা শব্দ আছে বিফোর। হ্যাঁ, বিফোর এবং আফটারের কয়েকটা নিয়ম শিখিয়েছিলেন ক্লাস 7-এ আমার এক স্যার। আমার এলাকার যারা আছেন তারা হয়তো চিনবেন, জসিম স্যার। হ্যাঁ, তো আমি স্যারের থেকে অনেক কিছু শিখছি, শুধুমাত্র পড়াশোনাই না, মানে এর বাহিরেও আমি অনেক কিছু শিখছি, যেটা আমরা কোনো বলবো। তাহলে দেখেন, এই যে বিফোর অর্থ হচ্ছে পূর্বে এবং আফটার অর্থ হচ্ছে পরে। এই পূর্বে এবং পরের যেই সিকোয়েন্স অফ টেন্স আসলে কি হবে না হবে, এটা নিয়ে আমরা অনেক তালগোল পাকাই। এর মধ্যে একটা হচ্ছে বিফোর এবং আফটার। বিফোর এবং আফটারের এটা আমি একটা ছন্দ আকারে ক্লিয়ার করে দিব, ভবিষ্যতে কখনো এগুলার ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে দেখেন, বিফোর, আফটার, এটা হলো আগে, এটা হলো পরে। তাহলে দেখেন আমরা এমনি বলবো যে আগের আগে, মানে বিফোর যেখানে থাকবে, কোনো সেন্টেন্সে বিফোর থাকলে এর আগে সেন্টেন্স, আগের আগে হবে ভিপিপি। ভিপিপি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল তিনটা মানে টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এবং এটা যেটা বলতেছে এটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে আগের আগে ভিপিপি, আগের পরে হবে বিপি, মানে যেখানে হচ্ছে বিফোর থাকবে এর আগের সেন্টেন্সটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। এবং যদি আফটার থাকে তাহলে এই জিনিসটা জাস্ট উল্টে যাবে, আফটারের পূর্বে হবে কি, বিপি, মানে পরের আগে, পরের আগে বিপি, পরের পরে বিপিপি। আশা করি এটা আর এলাবোরেট করার দরকার নাই। তো আমরা এই যে আলোচনাটা করলাম এটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখন আমরা যেটা বলবো, এই যে এখানে বিফোর আছে,
তো বিফোর এবং আফটারের একটা হলো পাস্ট টেন্সের নিয়ম, আর একটা হচ্ছে ফিউচার এবং প্রেজেন্ট টেন্সের সমন্বয় একটা হয়, এটা মূলত ওইটাই। ঠিক আছে, তাহলে এইখানে বিফোরের পরে আছে উই রিচ দ্য স্টেশন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বিফোর এর মানে পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পূর্বেরটা হয় ফিউচার পারফেক্ট টেন্স হবে, হয় না, মানে এটা হচ্ছে একটা নিয়ম, ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে উইল হ্যাভ লেফট, এটা হচ্ছে আনসার। এটা হলো বিফোরের ক্ষেত্রে। তার মানে বিফোরের পূর্বে ফিউচার পারফেক্ট টেন্স হলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট। আরেকটা আছে, আরেকটা হচ্ছে যদি এখানে বিফোরের জায়গায় আফটার হইতো তখন কি হইতো, আফটারের পূর্বে হলো ফিউচার ইনডিফিনিট এবং আফটারের পরে প্রেজেন্ট টেন্স। আই শ্যাল ওয়াইট, আমরা অপেক্ষা করব কখন, মানে তুমি আসার আগ পর্যন্ত, বিফোর ইউ কাম, এই যে মানে নর্মালি প্রেজেন্ট টেন্সে যেটা হয় আর কি। ঠিক আছে, এটা গেল হলো 2 নাম্বার প্রশ্ন। এবার আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে দেখেন এখানে বলছে দ্য মেজরিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। ওকে, দ্য মেজরিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, এখানে দেখেন মূলত মিন করছে কোথায়, কোনটাকে, দ্য মেজরিটিকে। আচ্ছা, দ্য মেজরিটি এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ডিফাইন করি, বোর্ড অফ ডিরেক্টরসে ধরেন 15 জন মেম্বার আছে, তাহলে এই 15 জনের মধ্যে 10 জন কি, এটা হলো দ্য মেজরিটি, মানে অর্ধেকের বেশি। তাহলে অবশ্যই এটাকে গণা যায় এবং এটা একটা রেশিও। ঠিক আছে, তাহলে দেখেন দ্য মেজরিটি অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, ভার্বটা কি রাখলাম এগেইনস্ট দ্য ডিসিশন, বাট দ্য মেজরিটি, এখানে দেখেন এইখানেও মেজরিটি আছে, এখানেও মেজরিটি আছে এবং ওখানেও মেজরিটি আছে। তাহলে এই যে ওই মেজরিটিটা এবং এই মেজরিটিটা কি সেম? নো। এখানে মেজরিটিটা যেটা বোঝাইছে, এই মেজরিটিটা হলো একটা, এই যে পুরো মেজরিটিটা, এই মেজরিটিটাকে মানে এককভাবে নির্দেশ করছে যে এই যে বড় অংশটা। ঠিক আছে, তার মানে দেখেন আমরা বুঝতে পারতেছি যে এই যে এই মেজরিটিটা এটা হবে কি সিঙ্গুলার, এবং প্রথম যে মেজরিটিটা এটা হলো প্লুরাল। সুতরাং প্রথমটা যদি আমি প্লুরাল বলি তাহলে আর, এবং দ্বিতীয়টা যেহেতু সিঙ্গুলার মানে একক বোঝাইছে তাহলে এটা কি সিমস। ঠিক আছে, এটার জন্য কিন্তু আমি কোনো ধরনের রুল অবশ্যই আছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো রুল টানি নেই, কিন্তু আমার মনে হয়েছে এবং এটার যে মিনিং অনুযায়ী এটাই হয়। ঠিক আছে, আচ্ছা দেখেন 4 নম্বর হচ্ছে দ্য পলিটিক্স ভেরি চিপ। হ্যাঁ, আমি যদি এখন এখানে দেখেন এটা কিন্তু একটা নিয়মই আছে, নিয়ম বলতে কি যে পলিটিক্স, ফিজিক্স, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স, হ্যাঁ ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ এই জিনিসগুলো যখন আমার কোনো নিয়মের দরকার নেই, ঠিক আছে, এই জিনিসগুলো যখন কোনো সাবজেক্টকে মিন করে, মানে কোনো বইকে নির্দেশ করে, তখন কি একটা জিনিস বোঝায় না যে এটা একটা বই, দ্য ইকোনমিক্স, মানে মানে সে অর্থনীতিতে ভালো, অথবা অর্থনীতি সে ভালো বুঝে, এভাবে যদি বলি তখন কি এটা একটা বই। কিন্তু আমি যখন এই এই জিনিসটার সামনে একটা ডিটারমিনার নিয়ে আসবো, মানে তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, হ্যাঁ তাদের যেই কি বলে ফিজিক্স, হ্যাঁ তখন কিন্তু এই যে তাদের ফিজিক্স, তাদের অর্থনীতি, এই জিনিসগুলো দিয়ে কিন্তু একটা সাবজেক্টকে মিন করে না, এটা দিয়ে মিন করে তাদের কার্যকলাপ, তাদের অ্যাক্টিভিজম। তার মানে অ্যাক্টিভিজম তো অনেক হয়, সুতরাং এটা কি প্লুরাল। ঠিক আছে, তাহলে দেয়ার পলিটিক্স, অবশ্যই এখানে কি ওয়ার ভেরি চিপ, মানে তাদের রাজনীতি ছিল অনেক নোংরা। ওকে, এই হচ্ছে বিষয়। এরপরে যাই, এখানে বললো দেখেন হোয়াট ইজ নিডেড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং একটু ট্রিকি। হ্যাঁ, এটা যদি আপনি বুঝেন তাহলে কোনো রুলের দরকার নাই। আর যদি মনে হয় যে না রুল মুখস্থ করে আনসার করবো, অনেকেই আছেন রুল মুখস্থ করেন, হ্যাঁ আমি এটাকে খারাপ বলছি না, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যখন বাংলা গ্রামারের রুল মুখস্থ করবেন, ইংরেজি গ্রামারের রুল মুখস্থ করবেন, তখন আসলে গ্রামারই শিখা হবে, ভাষাটাকে আসলে আয়ত্ত করাটা কঠিন। ঠিক আছে, দেখেন এখানে বলছে হোয়াট নিডেড মোস্ট আর্জেন্টলি ইন দিস আন্ডারডেভেলপড এরিয়াস। ঠিক আছে, তাহলে আমি এখানে ধরেন গ্যাপ রাখলাম, গ্যাপ, তারপরে বললো যে ক্লিন ওয়াটার অ্যান্ড প্রপার স্যানিটেশন। আচ্ছা দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস বলছে, ক্লিন ওয়াটার অ্যান্ড প্রপার স্যানিটেশন। এখন এই জিনিসটাকে দেখে অনেকে যেটা করতে পারে, এই জায়গায় হচ্ছে মনে হয় যে যেহেতু দুইটা জিনিস এখানে আর ব্যবহার করতে পারে, কিন্তু মূলত যে জিনিসটা এখানে মেন করছে একটু ভালো করে শুনতে হবে। বলছে হোয়াট ইজ নিডেড, হ্যাঁ মানে যেই জিনিসটা প্রয়োজন। আমি যখন বলবো যে আমার শহরে এখন যেটা প্রয়োজন, এই যে যেটা, যেটা মানে জিনিস 6-7টা হইতে পারে যে এই জিনিসটা প্রয়োজন, আবার যেটা বলতে আমি একটা জিনিসও মিন করতে পারি। তার মানে মূলত আমি যখন মানে এককভাবে যখন বলতেছি যে আমার শহরে যে জিনিসটা প্রয়োজন, তখন যেটাকে মিন করছে এটা এককভাবে এবং একটা ইউনিট এটাকে বোঝায়।
ঠিক আছে, তাহলে এখানে দেখেন হোয়াট ইজ, প্রথমটা তো আমরা বুঝতে পারতেছি, ইজ এখানে আছে এখানে আছে, তার মানে এই দুইটা থেকে একটা আনসার, হোয়াট ইজ নিডেড মোস্ট আর্জেন্টলি ইন দিস আন্ডার ডেভেলপড এরিয়াস। ওকে, এখানে অনেকে আর ব্যবহার করতে পারেন, হ্যাঁ, কিন্তু এটা হবে না। কেন হবে না? এই যে ক্লিন ওয়াটার এন্ড প্রপার স্যানিটেশন, এই জিনিসটা বোঝাচ্ছে কাকে? এই জিনিসটা বোঝাচ্ছে ওই যে হোয়াট ইজ নিডেড। মূলত যদি এইভাবে বলতাম যে ক্লিন ওয়াটার এন্ড প্রপার স্যানিটেশনস আর ভেরি ইম্পর্টেন্ট ফর মাই সিটি, তখন এই দুইটা জিনিস যদি সাবজেক্ট হইতো তখন কিন্তু ভার্বটা আর হইতো। কিন্তু যখন এই দুইটা জিনিস মূলত মিন করতেছে ওই যে যেই জিনিসটা শহরে প্রয়োজন, এই জন্য এখানে কি হবে? অবশ্যই এটাও ইজ, সুতরাং আনসার হবে এটা। আচ্ছা, এরপরে আছে দেখেন 6 নম্বরে বলছে আই আনটিল হি রিড দ্য বুক। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে টিল আনটিলের কিন্তু নিয়ম আছে। হ্যাঁ, নিয়ম বলতে আমরা যেটা নিয়ম বানাই নিছি আর কি। আচ্ছা, এখানে বলছে আনটিল হি রিড দ্য বুক। হি রিড দ্য বুক কোন টেন্স? অনেকে এটা দেখে মনে করতে পারেন প্রেজেন্ট টেন্স, কিন্তু প্রেজেন্ট টেন্স হলে রিডের সাথে কি হতো? এস ওয়াই এস হইতো। আচ্ছা, মানে এই ভার্বের সাথে আর কি, হি রিডস বুক দ্য লেসন হইতো। আচ্ছা, লেসন বানানটা এখানে ভুল আছে। হ্যাঁ, এখানে হবে এল ই ডবল এস ও এন। আচ্ছা, তাহলে এই যে আনটিল আছে, হ্যাঁ, আনটিলের দুইটা নিয়ম আছে। হ্যাঁ, নিয়ম আমরা যেটা বানাই নিছি আর কি। এখানে দেখেন টিল আনটিলের পরে, মানে টিল আনটিল না, শুধু আনটিলের ক্ষেত্রে বলছি, আনটিলের পরে যদি পাস্ট টেন্স হয় তাহলে আগেরটাও পাস্ট টেন্স। এটা একদম মুখস্থ। আনটিলের আগে পাস্ট টেন্স হইলে পরেও পাস্ট টেন্স। হ্যাঁ, এখন দেখেন এটা যেহেতু পাস্ট টেন্স আছে, এখন পাস্ট টেন্সের এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ওয়াইটেডও আছে, আবার হ্যাড ওয়াইটেড আছে। আই হ্যাড ওয়াইটেড মানে আমি অপেক্ষা করেছি, আনটিল কি হি রিড দ্য লেসন, সেই লেসনটা পড়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এখন নিয়ম যেটা বলে, নিয়ম হচ্ছে আনটিলের পূর্বে মানে পরে যে টেন্স হবে পূর্বেও সেম টেন্স হওয়ার কথা, সেই হিসেবে ওয়াইটেড। হ্যাঁ, কিন্তু আবার সিকোয়েন্স অফ টেন্সের মানে নিয়ম অনুযায়ী, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী এখানে কি হ্যাড ওয়াইটেড, আই হ্যাড ওয়াইটেড মানে আমি অপেক্ষা করেছি। ঠিক আছে, কোন পর্যন্ত? আনটিল, যতক্ষণ না ইউ কাম, তুমি এসেছিলে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আনসার কোনটা হয়? এইটা, আই হ্যাড ওয়াইটেড। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা আনসার নিব কোনটা এখানে? ঠিক আছে, আনসার আমরা নিব কোনটা? মানে প্রপার নিয়ম অনুযায়ী আমাদের নিতে হয় আই হ্যাড ওয়াইটেড। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন আরেকটা এখানে নিয়ম আছে, আনটিলের আরেকটা নিয়ম আছে। যদি আনটিলের পূর্বে, মানে আনটিলের পূর্বে এবং পরে একটা হলো পাস্ট টেন্সের নিয়ম, আর একটা হলো প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের নিয়ম। যেমন আমি অপেক্ষা করব, আই উইল ওয়াইট, আমি অপেক্ষা করব আনটিল, যদি না ইউ কাম, তুমি আসো। একদম সহজ সরল সিম্পল জিনিস। তাহলে আই উইল ওয়াইট, আমি অপেক্ষা করব আনটিল ইউ কাম, তুমি যদি মানে যতক্ষণ না তুমি আসো। ঠিক আছে, তাহলে আনটিলের আগে যদি ফিউচার টেন্স হয় তাহলে পরে প্রেজেন্ট টেন্স, যদি আনটিলের পরে পাস্ট টেন্স হয় সামনেও কি পাস্ট টেন্স। আচ্ছা, গেল এটা। এরপরে হলো 7 নম্বর বলছে এ হাই পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন, মানে পপুলেশনের একটা বড় সংখ্যা। এখন দেখেন পপুলেশনটা কি গণা যায়? অবশ্যই গণা যায়, এটা কাউন্টেবল প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউন যেহেতু একই সাথে মূলত এখানে মিন করছে কোনটাকে? এ হাই পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন, মানে পপুলেশনের একটা বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলত মিন করছে হলো এ হাই পার্সেন্টেজকে, তাহলে পপুলেশনের। এখন পপুলেশন তো গোনা যায়, তার মানে হচ্ছে কি এই পার্সেন্টেজটাকেও গোনা যায়, তাহলে ভাবটা কি হবে? প্লুরাল, খুব ইজিলি বোঝা যায়। তাহলে পপুলেশন আর এডুকেটেড ইন দ্য সিটি। ঠিক আছে, আর আরেকটা জিনিস দেখেন এখানে এই ভাবটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, সুতরাং আনসার এটা। অনেকগুলো আনসার আছে যেগুলো শুধু আনসার দেখেই আপনি আনসার করে ফেলতে পারবেন খুব ইজিলি। হ্যাঁ, আচ্ছা গেল। এরপর হলো 8 নাম্বার। 8 নম্বরে বলছে দেখেন দোজ কার্স, মানে ওই গাড়িগুলো কি বলছে? অ্যান অ্যাক্সিডেন্ট। এটা খুবই সিম্পল একটা মানে টেন্সের জিনিস আর কি, দোজ কার্স ওই গাড়িগুলো, হ্যাঁ, অ্যান অ্যাক্সিডেন্ট। এখন দেখেন এটা কিন্তু টেন্সের একটা জিনিস। আমি কি বলবো? যদি মানে হ্যাভ, হ্যাড এই জিনিসগুলো যদি থাকে, অথবা উইল হ্যাভ এই জিনিসগুলো থাকলে ভার্বের 3 হয়। তাহলে এখানে হ্যাড আছে কিন্তু এখানে ভার্বের 1, এটা হবে না। আর এখানে জাস্ট হ্যাজ, হ্যাজ যেহেতু আছে এটা অর্থই মিলে না। দ্বিতীয়টা হলো দোজ কার্স হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, ওই গাড়িগুলোর একটা অ্যাক্সিডেন্ট ছিল না, এটাও হয় না। সুতরাং হ্যাভ জাস্ট হ্যাড, এই গাড়িগুলোর একটা কি মানে অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, এখানে বলছে দেখেন দ্য কোয়ালিটি অফ
দিস ম্যাঙ্গোজ, এখানে কোন জিনিসটাকে মূলত মিন করছে এটা বুঝতে হবে। মূলত মিন করছে কি, আমগুলোকে নাকি কোয়ালিটিকে? অবশ্যই কোয়ালিটিকে। দ্য কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোজ, দ্য কোয়ালিটি অফ দিস বিল্ডিং, অথবা দ্য কোয়ালিটি অফ দিস ফিশেস, এই মাছগুলোর কোয়ালিটিটা। তাহলে এই কোয়ালিটিটাকে তো গোনাও যায় না, সুতরাং এটা সিঙ্গুলার। তাহলে দ্য কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোজ, ঠিক আছে, অবশ্যই ইজ নট গুড। হ্যাঁ, এটা কিন্তু অর্থ দিয়ে বোঝা যায়, রুল মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, মানে প্রত্যেকটা মানে ছেলে এবং প্রত্যেকটা মেয়ে। একদম চোখ বুঝে আপনাকে বলে দেই, যদি এভরি থাকে কোথাও, তাহলে চোখ বুঝে এটা আপনি সিঙ্গুলার একটা ভার্ব বসাই দিবেন, খুবই সিম্পল। ঠিক আছে, তাহলে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ গিভেন এ প্রাইজ ইয়েস্টারডে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এটা খুব ট্রিকি জিনিস। এখানে যদি ইজ দিয়া দেয়, হ্যাঁ ধরেন এখানে দিল ইজ, আপনি কিন্তু এটাকেও আনসার দাগাইতে পারেন, কিন্তু এটা আনসার হবে না। কেন হবে না? দেখেন লাস্টে ইয়েস্টারডে আছে। হ্যাঁ, ইয়েস্টারডে, দ্যাট ডে, দ্য প্রিভিয়াস ডে, অনেকগুলো নিয়ম আছে পাস্ট টেন্সের, মানে এই ওয়ার্ডগুলো থাকলে বোঝা যায় এটা পাস্ট টেন্স। যেহেতু কি আছে, ইয়েস্টারডে আছে, সুতরাং এখানে কি হবে? ওয়াজ। আর বলারই দরকার নেই, দেখারও দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে আমরা পরের সেন্টেন্সে যাই। বলছে শি ইজ কনসিডারিং নট। আচ্ছা, এই সেন্টেন্সটা কিন্তু একটু ট্রিকি না, ঠিক মানে মেমোরাইজিং আর কি। যেমন এখানে বলছে শি ইজ কনসিডারিং নট। এখন নট টু গোয়িং দিব নাকি হচ্ছে নট টু গো নাকি গোয়িং? এখন এটার একটা নিয়ম হচ্ছে যে কিছু জিরান্ডিয়াল ভার্ব আছে, যেই ভার্বগুলোর পরে মানে সরাসরি ভার্বের সাথে আইএনজি দিতে হয়, নাহলে অর্থ মিলে না। অর্থ মিলে না এবং একই সাথে সেন্টেন্সও পুরো হয় না। ঠিক আছে, তাহলে এটা কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এখন কথা হচ্ছে যে ভার্বগুলো কি কি? হ্যাঁ, অনেকগুলো ভার্ব আছে। এটা একই সাথে হচ্ছে যে কায়িক পরিশ্রম বোঝায় না, কিন্তু মানে যেমন হচ্ছে আপনার এপ্রিসিয়েট আছে, অ্যাপ্রেন্টাইজ আছে, তারপরে হচ্ছে আপনার এরকম আপনারা একটু দেখে নেবেন এটা। হ্যাঁ, সবগুলো আমার মুখস্থ নেই, এটা হচ্ছে সেন্টেন্স দেখে বোঝা যায়। তো এই ভার্বগুলোর পরে যেই মানে কি বলে, হ্যাঁ এই ভার্বগুলোর পরে যেই ভার্বটা আসবে এটা ভার্বের সাথে সরাসরি আইএনজি হয়ে যাবে, এটাকে বলে জিরান্ডিয়াল ভার্ব। আপনারা একটু সার্চ করে অথবা যে কোনো বইয়ে জিরান্ডিয়াল ভার্বটা আপনি দেখে নেবেন, খুব ইজিলি এটা মনে থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে মনে রাখার একটা টেকনিক বলি, সেটা হচ্ছে যে ধরেন মানে প্রথম থেকে শুরু করবেন, এ দিয়া কয়টা ওয়ার্ড আছে, বি দিয়া কয়টা আছে, সি দিয়া কয়টা আছে, যেমন কনসিডারিং আছে, তারপরে হচ্ছে যে ইনসিস্ট আছে, মেবি ইনসিস্ট আছে, হ্যাঁ এরকম আর কি। তো এগুলো দেখে নেবেন। হ্যাঁ, এরপরে আছে, তাহলে এটা আনসার হচ্ছে গোয়িং। আচ্ছা, এরপরে আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আচ্ছা, এটা অর্থটা দেখেন একটু। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি? আমার বন্ধুদের একজন। তাহলে এটা ভাব কি হবে এটা বলার দরকার নেই। হ্যাঁ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস অবশ্যই ইজ হবে, এটাও হবে, এটাও হবে। এখন কথা হচ্ছে পরেরটা কি হবে? লিভিং ইন কানাডা। হ্যাঁ, তার মানে এই যে আমার একজন বন্ধু কানাডায় বাস করে। আমি যদি বলি আমার এক বন্ধু বউ সহ কানাডায় বাস করে, আমার এক বন্ধু বউ গুলাবান সহ কানাডায় বাস করে, কোনো সমস্যা নাই তো। ঠিক আছে, মানে আসলে নাই। আচ্ছা, তাহলে এখানে কি হবে দেখেন, যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব হয়েছে, সুতরাং হ্যাজ সেন্ট এটা সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, আচ্ছা এরপরে যাই। এরপরে বলছে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড নাও, সে এখন আমার ভালো বন্ধু। এটা কিন্তু টেন্সের। হ্যাঁ, এন্ড এন্ড কি? আমি যদি বলি ওয়াজ, ওয়াজ ফর মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স আছে, এটা দেখতে হবে কিন্তু। মানে এখন একটা কাজ হচ্ছে যেটা অনেক আগে থেকে চলতেছে, মানে সে এখন আমার মানে ভালো বন্ধু, কিন্তু এই বন্ধুত্বটা অনেক আগে থেকে চলতেছে, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে হইলো 14 নম্বরে বলছে 2/3 অফ দ্য সিটি। আচ্ছা, এই ফ্র্যাকশন নিয়ে অনেকে ঝামেলায় ভোগেন। 2/3 এর ঝামেলাটা আমি বুঝাই দিই আপনাকে খুব ইজিলি। যেমন 2/3 এর পরের যে নাউনটা, এই নাউনটা যদি কাউন্টেবল প্লোরাল হয়, মানে প্লোরাল নাউন হয়, তাহলে ভার্বটা হবে প্লোরাল। আর যদি এই জিনিসটাকে গণা না যায়, হ্যাঁ, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন 2/3 অফ দ্য সিটি, আপনার কোনো রুলের দরকার নেই, আপনি অর্থটা দেখেন না। 2/3 অফ দ্য সিটি মানে শহরের 3/2 ভাগ, এটাকে তো গণা যায় না, পরিমাপ করা যেতে পারে, কিন্তু এটাকে গোনা যায় না গোনাগুণ সিস্টেমে। তাহলে 2/3 অফ দ্য সিটি মানে শহরের 2/1 ভাগ, তাহলে অবশ্যই ইজ হইতে পারে। ওকে, এখানে ওয়াজ আছে, আমি আর পরে যাই ওখানে। তাহলে এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, দুইটা থেকে একটা হইতে পারে। ডেস্ট্রয়েড বাই দ্য ক্ষয়, মানে ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে গেছে। বাট 2/3 অফ দ্য সার্ভাইভার্স, এই যে এখানেও দেখেন 2/3 আছে অফ দ্য সার্ভাইভার্স, মানে যারা সার্ভাইভ করতেছে। তাহলে এই যে দেখেন এটা কি 2/3 এর পরে ভার্বটা আছে কি প্লুরাল, তাহলে এখানে প্লুরাল ভার্ব হবে, সুতরাং আর আনসার হচ্ছে সি। বুঝছেন, খুবই সহজ। আপনি যখন অর্থটা বুঝবেন তখন খুব ইজিলি এগুলোকে ধরতে পারবেন।
ওকে, দেখেন এরপর এখানে বলছে আই হ্যাড মাই মিল বিফোর ইউ কেম। এই যে একটু আগে যে বলছিলাম বিফোর এবং আফটার একটা নিয়ম, আগের আগে ভিপিপি, আগের পরে ভিপি, পরের আগে ভিপি, পরের পরে ভিপিপি, এই যে এটাই বিফোর, তাহলে আগের আগে ভিপিপি, এখানে হবে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট, মানে হ্যাঁ হ্যাড আছে পাস্ট পারফেক্ট টেন্স, আর এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে তাহলে এখানে কি হ্যাভ এর পরে হ্যাভ এর ভিতরে কি হ্যাড, তাহলে আই হ্যাভ হ্যাড আনসার। তাহলে এইটা হলো স্ট্রাকচারের হ্যাড আর এইটা হলো ওই যে হ্যাভ এর ভিতরে হ্যাড, ঠিক আছে? ওকে, খুব ইজিলি মনে রাখা সম্ভব, মানে দেখলেই আসলে এগুলো মনে চলে আসবে। আচ্ছা, এরপর 16 নম্বর বলছে ব্রডলি স্পিকিং, মানে খুব ওপেনলি বলতে গেলে 10 ইয়ার্স এ লং টাইম। আচ্ছা দেখেন এই যে এখানে যে 10 ইয়ার্সটা, এই 10 ইয়ার্সটা কাকে বোঝাচ্ছে? মূলত এটা যে একটা লম্বা সময় এটাকে, তাহলে এই যে 10 ইয়ার্স এটাকে ভাগ ভাগ করে এটাকে বোঝায় নাই, মানে মূলত বলছে যে 10 বছর একটা লম্বা সময়, তাহলে 10 ইয়ার্স ইজ এ লং টাইম, অবশ্যই ইজ। আমি কিন্তু এগুলো রুল মুখস্থ করি নাই বা এটা রুল মুখস্থ করার দরকারও নাই, আপনি যখন অর্থটা বুঝবেন ইজিলি ধরতে পারবেন। ইয়েট তবুও দোজ 10 ইয়ার্স, ওই 10টা বছর, হ্যাঁ, দ্য হার্ডেস্ট পিরিয়ড অফ মাই লাইফ। এখন দেখেন এই যে 10টা বছর, সে যে এক বছর করে পরিশ্রম করছে এটাকে বুঝাইছে, হ্যাঁ, তাহলে এটা কি হবে? অবশ্যই প্লুরাল। সুতরাং দেখেন প্রথমটা হলো সিঙ্গুলার, এই যে ইজ, এবং ওয়ার আনসার হলো সি, ঠিক আছে? আচ্ছা দেখেন 17 বলছে উই মিট গার্ল, আমরা একটা মেয়ের সাথে কি করছিলাম, মানে সাক্ষাৎ করছিলাম। এরপরে বলছে এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স, মানে একটা ফুলের তোড়া নিয়ে। আচ্ছা তাহলে দেখেন এইখানে কি বসাবো, আমরা বুঝতেছি যে এখানে কি হয়, ক্যারিং হয়, ক্যারিজ বলতেছি, ক্যারিং, হ্যাঁ। এখন এখানে মূলত হইলো কিছু ভার্ব আছে, হ্যাঁ, এই ভার্বগুলো আপনার জানা থাকতে হবে। যে ভার্বগুলোর পরে ওই যে একটু আগে মানে বললাম না যে জিরান্ডিয়াল ভার্ব, হ্যাঁ, জিরান্ডিয়াল ভার্বগুলো জানতে হবে। আরেকটা আছে হইলো আপনার, আচ্ছা এইগুলো হলো পরে একটা ক্লাসে আমরা ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা দেখেন এরপরে হইলো 18 নম্বর মেনি স্টুডেন্ট। মেনি এর পরে সবসময় যেই নাউনটা থাকে এটা সিঙ্গুলার হয়, সুতরাং ভার্বটা সিঙ্গুলার, হ্যাঁ। মানে আচ্ছা আমরা কিন্তু মেনি এ পড়ি, কিন্তু মেনি এর অর্থ কি? মানে আমরা বলি না যে কত না মানুষ ওই ভূমিকম্পে মারা গেছে অথবা ওই অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক আছে? এই যে কত না, মেনি স্টুডেন্ট, এই কত না মানে একজন একজন করে যে অনেকজন, এটাকে মিন করে, ঠিক আছে? সুতরাং এটার অর্থ কি, মানে ভার্ব কি হবে? সিঙ্গুলার, তাহলে হ্যাজ। ওকে, এরপরে 19 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস এমবডি স্ট্রং কমিটমেন্ট বেস্ট। আচ্ছা দেখেন এখানে বলছে এখানে হ্যাভ আছে, এখানে গেট আছে, হ্যাভ আছে, গেট আছে, এটা হলো পজিটিভ ভার্বের, হ্যাঁ। আমরা এটাকে করে দিব, একটা ক্লাসে শুধু পজিটিভ ভার্বের একটা ক্লাস থাকবে। অনেকে এটা নিয়ে পেস লাগান, হ্যাঁ, অ্যাকশন ডোয়ার, অ্যাকশন রিসিভার, হ্যান ত্যান, বহু কাহিনী, কোনো কিছুর দরকার নাই। আমরা 5টা সেন্টেন্স দিব, আপনি এটা দেখবেন, এরপরে সব দুনিয়া সব পজিটিভ সেন্টেন্স পারবেন, ঠিক আছে? তাহলে এটার আনসার হবে হলো গেটের পরে যদি আপনার মানে অ্যাকশন রিসিভার থাকে আর কি, মানে যাকে কাজটা করায়। এখানে 20 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট, কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট, হ্যাঁ। এখানে দেখেন হ্যাভিং আছে, দ্য শেফ ইজ টেস্টিং, আচ্ছা শি ইজ বিলিভিং, এরপর লাক্সারি ইজ বিলঙ্গিং। আচ্ছা দেখেন এই যে সেন্টেন্সগুলো আছে এখানে দেখেন বিলং মানে কারে অধিকারে থাকা, এই যে অধিকারে থাকা মানে এটা কিন্তু একটা ভার্ব বিলং, কিন্তু এইটার জন্য আসলে কোনো পরিশ্রম করা লাগে না। একই সাথে বিলিভ বিশ্বাস করা, যেমন চোখ দিয়ে দেখে সি, ঠিক আছে? তারপর হলো মন থেকে ফিল করে ফিলিং, এইগুলোর সাথে কখনো ভার্বের সাথে আইএনজি হয় না, হ্যাঁ। কিন্তু দেখেন এই যে টেস্ট, যখন কোনো বাবুর্চি কোনো কিছু টেস্ট করতে যায় অবশ্যই তার একটা শারীরিক পরিশ্রম হয়, ঠিক আছে? তাহলে যেই ভার্বগুলো করতে গিয়ে শারীরিক কোনো পরিশ্রম হয় না এগুলোকে বলে স্ট্যাটিক ভার্ব, হ্যাঁ। এই ভার্বগুলো একটু দেখে নেবেন। আর আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে, হ্যাঁ, আমরা এই যে আজকে সেন্টেন্সের যে একটা ফলো আপের একটা ক্লাস থাকবে সেটা আমরা খুব ক্লিয়ারলি দেখাই দিব। আর আজকের যেই প্রশ্নগুলো ছিল সমাধান, এটা প্রত্যেকটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। এই হচ্ছে আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো এবং খুব রিসেন্টলি আমরা ইনশাল্লাহ কালকে থেকে শুরু করার চেষ্টা করতেছি আমাদের ইন্টারমিডিয়েটের যে প্রথম পত্রে যে ক্লাস থাকবে সেখানে লেসন বাই লেসন আমরা প্রত্যেকটা মানে লেসনে কি কি গ্রামাটিক্যাল রুল ইউজ করা হয়, এখানে কি কি গ্রুপ ভার্ব আছে, কি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এরপরে হচ্ছে যে অ্যাডমিশনের জন্য কোন কোন ওয়ার্ড মিনিং গুলো ইম্পর্টেন্ট, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সবাই সাথে থাকুন, ধন্যবাদ।